ফাইনালি সব কিছু সেরে টাকা এক্সচেঞ্জ করে আমরা বেরোলাম, মানে ইন্ডিয়ান বর্ডার ক্রস করছি। তোমার এই অ্যামাউন্টটা ভাঙিয়েছিলাম, সেখান থেকে তোমার এই বা বইতে যাই হোক পাসপোর্টে একটা ডিপার্চার স্ট্যাম্প মারে, যেটা হচ্ছে তুমি যে ডেটে ফিরছো সেই ডেটটা ওখানে। তো বন্ধুগণ, দিস ইজ দ্য লাস্ট ভিডিও অফ বাংলাদেশ সিরিজ। প্রায় 19 থেকে 20 দিন বাংলাদেশে কাটানোর পর মানে আমাদের দেশে ফেরার পালা। তো এই 19 দিনে বাংলাদেশের গ্রাম বাংলা ঘুরে আমাদের খুবই ভালো লেগেছে এবং যেমনটা আমরা আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে। সবাইকে মনে রাখবো, আবার আসিব ফিরে এই বাংলাদেশে। এই ভিডিওটা হতে চলেছে বেসিক্যালি বাংলাদেশ টু ইন্ডিয়া, সব থেকে কম খরচায় কিভাবে যাওয়া যায়, স্বল্প খরচায় বাংলাদেশ টু ইন্ডিয়া কীভাবে পৌঁছাচ্ছি, সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখো, বাট আশা করি তোমরা ইনফরমেশন পাবে। ওই 4:50। গুড মর্নিং টু অল অফ ইউ। এখন বাজে 6:06। আমি আছি বাংলাদেশের খুলনা জেলার দৌলতপুর স্টেশনে আছি। যেভাবে এসেছিলাম সেইভাবেই যাব, দেখি মানে দেশে ফিরছি আর কি অনেক দিন পর, প্রায় 20 days লেটার। দৌলতপুর স্টেশনে আছি, আমাদের ট্রেন হচ্ছে 7টায়, আমরা আগেই পৌঁছে গেছি। তো ট্রেন থেকে নেবে তারপর যেমনি করে এসেছিলাম তেমনি করে বেনাপোল দিয়ে আমরা পার হব। আছে আছে দেখতে পাচ্ছ বাংলাদেশের টিকিট কেটে নিয়েছি, হ্যাঁ 86 কিমি, এবং আমাদের ভাড়া লাগছে 45 টাকা পার টিকিট। বন্ধুগণ, আমরা ট্রেনে উঠে গেছি। তো এখানে বলে রাখি, যেহেতু ট্রেন সারাদিনে খুব কমই চলে, খুব সম্ভবত 2টো চলে, এবং সেই কারণে এই ট্রেনে অনেকটাই প্রায় ভিড় হয়েছে। হ্যাঁ, আমরা বসার কোনো জায়গা পাইনি, আমরা পুরো রাস্তাটা দাঁড়িয়েই ছিলাম। আর ট্রেন ভাই কি বলবো, এত লাফা এদিককার ট্রেন, মনে হবে যেন তুমি সেই ডিস্কো পার্কে উঠেছো। ট্রেনে লাফানোর অভিজ্ঞতা ভালোই লাগছিল, কিন্তু মাঝে মাঝে ভয়ও করছিল। 8:32 বাজে। বাবার এখানে আধা ঘন্টার উপর দাঁড়ালো ট্রেন, এখনো দাঁড়িয়েই আছে। আন্তনগর ইন্টারসিটি। ভাই বাংলাদেশে যে গাড়িগুলো চলছে মানে লোকাল ট্রেন, তাতে কিন্তু 66% ন্যাচারাল গ্যাস থেকেই চলে। হ্যাঁ, মেন পাওয়ার সোর্স কিন্তু এইটাই। তো বেনাপোল স্টেশনে পৌঁছাতে ট্রেন আমাদের সময় লাগিয়ে দেয় প্রায় 3.5 ঘন্টা মতো। হ্যাঁ, নামার পর দেখলাম ভাই কি ভিড়। তারপর স্টেশন থেকে নামার পর 20 টাকা ভাড়া দিয়ে আমাদের যেতে হবে বেনাপোল বর্ডার। অনেক টোটো গাড়ি বা রিক্সা গাড়ি পেয়ে যাবে, যেখানে ওরা নিজেরাই বলবে বর্ডার নিয়ে যাবে। 15 থেকে 20 টাকা ম্যাক্সিমাম ভাড়া হয়। এখন টাইম হচ্ছে 10:22, আর আমাদের ট্রেন সময় লেগেছে প্রায় 3 ঘন্টা মতো, মানে প্রায় 90 কিলোমিটার রাস্তা 3 ঘন্টা সময় নিয়েছে। আর ট্রেনের ভাড়া হচ্ছে 45 টাকা। মানে ট্রেনটা একটু লেট করেছে, 3 ঘন্টা লাগার কথা আছে। আমাদের লোক আছে। আর এখানে তোমার হচ্ছে মানি এক্সচেঞ্জের জন্য আর কি সব এজেন্সি থাকে। তোমার চেনা জানা থাকলে চেনা জানা লোকের সাথেই যাবে, নাহলে একদম বর্ডার থেকে মানি এক্সচেঞ্জ করে। বাকি আর কাউকে ব্যাগে হাত দিতে দেবে না, ঠিক আছে? ব্যাগপত্র নিয়ে হাঁটা দেয়।
এটা হচ্ছে এই ব্যাপারটা আমাদেরকে পরে বলছে। কথা হচ্ছে না নাকি? তো বন্ধুগণ, এখানে একটা কথা বলছি, ভালো করে শুনে নাও। এখানে দেখতে পাচ্ছ সোনালী ব্যাংক লিমিটেড। যখন তোমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসবে অথবা ইন্ডিয়ান ট্যুরিস্ট যখন বাংলাদেশ থেকে ব্যাকে ইন্ডিয়ায় ফিরবে তার দেশে, তখন কিন্তু এখানে কিন্তু একটা ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্সটা পড়ে পার হেড 1025 টাকা। ওকে, 1025 টাকা করে একটা ট্যাক্স পড়বে পার হেড। যদি 4 জন থাকো তাহলে 4025 টাকা করে তোমার পড়ছে হচ্ছে 100 টাকা। ওকে, 4100 টাকা কিন্তু তোমায় দিতে হবে। তার তুমি বিল সমস্ত কিছু পেয়ে যাবে এখানে, কাগজপত্র সেইগুলো কিন্তু তোমার যখন ব্যাকে ফিরবে তোমাকে দেখাতে হবে। বিভিন্ন জায়গায় চেক করবে বর্ডারের সিকিউরিটিরা। আর যদি তোমরা ইন্ডিয়ান হও, বাংলাদেশ থেকে ঘুরে ফেরার সময় কিন্তু এই ট্যাক্সটা কাটতে হবে। এই ট্যাক্সটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ গভর্নমেন্ট দেয়। যে ট্যাক্সটা যদি তুমি না কাটাও তাহলে তোমাকে আবার ব্যাকে এসে ট্যাক্স কাটাতে হবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে এই সোনালী ব্যাংক লিমিটেড অবধি পৌঁছানোর আগে বেনাপোল বাংলাদেশ বর্ডারটা, এখানে কিন্তু একদম তোমার প্রথম এন্ট্রি গেটেই রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড। লম্বা লম্বা লাইন দেখতে পাবে, যে কোনো একজন দাঁড়ালেই তোমরা কেটে নিতে পারবে। সবার বলা হচ্ছে ট্যুরিস্ট ট্যাক্স। ওকে, ট্যুরিস্ট ট্যাক্সটা কাটতে পারবে, প্রত্যেক নিয়ে দাঁড়ালেই হবে, তোমরা নিজেরাই কাটতে পারবে। এখানে পৌঁছানোর আগে কিন্তু তোমাকে অনেক লোক বলবে যে ট্যাক্স কাটিয়ে দেবো, তোমার বাড়ি এক্সচেঞ্জ করে দেবো। তো আমি বলবো কারোর হাতে পাসপোর্ট দেবে না, তোমরা নিজেরাই এখানে এসে করাবে। বলবে আমার লোক আছে, কারো হাতে কিন্তু পাসপোর্ট ব্যাগ দেবে না। এখানে প্রচুর জালিয়াতি হয়। তোমার পাসপোর্ট নিয়ে রেখে দেবে, তারপর বলবে মানি এক্সচেঞ্জ করাও, এইটা করাও ওইটা করাও, তোমার অনেক টাকা চলে যাবে। সুতরাং এটাই বলবো যে নিজে করো সবকিছু। কি লাইনে দাঁড়ানো যায়? একটু আশপাশে দাঁড়াবে না? এখানে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে এরকম নর্মালভাবে যারা যায় তাদের কিন্তু অনেকটাই সাফার করতে হয়। এখানে একটা সিস্টেম খুবই খারাপ করেছে, সেটা হচ্ছে যারা বাংলাদেশি ট্যুরিস্ট বা যারা ইন্ডিয়ান ট্যুরিস্ট দুজনকেই সেম লাইনে একইভাবে পাস করানো হচ্ছে। এতে কি হচ্ছে, যারা বাংলাদেশি ট্যুরিস্ট তারা যখন ইন্ডিয়ায় আসছে তাদের নতুন করে যে একটা ছোট্ট ফর্ম দিচ্ছে সেটাকে সাবমিট করতে হবে লিখে, এবং সেই কারণে তাদের সময়টাও বেশি লাগছে। আর যারা ইন্ডিয়ান বাংলাদেশ থেকে ফিরছে তারাও একই লাইনে, সুতরাং তাদের সময় অনেকটাই লেগে যাচ্ছে। তাদের কিন্তু ফেরার সময় আর কোনো কিছু লিখতে হয় না, শুধু ট্যাক্সের কাগজ দেখালে আর পাসপোর্ট দেখালেই হয়ে যায়। তো এখানে যদি দুটো আলাদা লেন করে দিত, ইন্ডিয়ান এবং বাংলাদেশদের জন্য সেপারেট করে দেওয়া হতো, তাহলে কিন্তু সময়টা অনেকটা কম লাগতো। তো এই ক্ষেত্রে বলবো তোমাদের কিন্তু ভোগান্তি আছে। তো এবার মানি এক্সচেঞ্জ করানোর পালা। যেমনটা যাওয়ার সময় করেছিলাম, ইন্ডিয়ান কারেন্সি দিয়ে চেঞ্জ করেছিলাম বাংলাদেশি টাকাতে। আবার বাংলাদেশি টাকা যেগুলো কাছে রয়ে গেছে সেগুলো তো ইন্ডিয়ায় চলবে না, সেই জন্য বাংলাদেশি টাকা দিয়ে আবার ইন্ডিয়ান কারেন্সিতে চেঞ্জ করাবো। তো তোমরা জানো ফেরার সময় কমই হবে, খুব সম্ভবত 74 টাকা করে দেখাচ্ছিল বা 71 টাকা করে আমাকে দিয়েছে। আমি মানি এক্সচেঞ্জ করিয়েছি একদম কাউন্টার থেকেই, যেটা বর্ডারেই অবস্থিত, ওখানেই রয়েছে, এবং তারা ট্যাক্স কেটে আমাকে পুরো কাগজ সমেত ডকুমেন্ট সমেত মানিটা দেবে, তাহলে কোনো অসুবিধা হয় না। এক্ষেত্রে কিন্তু তোমার কাছে লিগ্যাল ডকুমেন্ট আছে যে তুমি কত টাকা ভাঙিয়েছো। এক্ষেত্রে আমি বলবো দিস ইজ অল আপ টু ইউ, তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। বাইরে থেকে মানি এক্সচেঞ্জ করাবে কিংবা ভেতর থেকে, আমি বলবো কাউন্টার থেকেই করাও, তাহলে তোমরা একটা লিগ্যাল ডকুমেন্ট পাবে। ফাইনালি সব কিছু সেরে টাকা এক্সচেঞ্জ করে আমরা বেরোলাম, মানে ইন্ডিয়ান বর্ডার ক্রস করছি। তো মানি এক্সচেঞ্জ করে নিলাম, তোমার বাংলাদেশি টাকা হচ্ছে 5880 টাকা। এটা কনভার্ট করলাম, 71 টাকা করে দিয়েছে, তাহলে হচ্ছে 4150 টাকা। ভারী রে ভাই। চলো বাকি ডিটেলস পরে শেয়ার করছি। সময় লেগে গেছে বাংলাদেশ বর্ডার যেটা আছে বেনাপোল, ওখানে অনেক সময় লেগে গেছে। সেই ভোর 4টে বেরিয়েছি, এখনও কিচ্ছু খাইনি, বাড়ি গিয়ে খাবো। দেখে মার অবস্থা দেখো, পুরো ফাঁকা। বাকি সব ডিটেলস বলছি, কী কী করতে হবে কী কী করবে না সমস্ত কিছু। আবার ওখানে চেক আপ করবে, ওখানে গিয়ে বলবে মানি এক্সচেঞ্জ। আসার সময় বিশালভাবে ঠকে গেছে এইখানটায়, ঠিক আছে। সেইটা কি করবে তোমরা সেটা তোমাদেরকে একটু পরে বলছি আমি, অথবা বাড়ি গিয়ে বলতে পারি। এখন আমাকে আরও 4 ঘন্টার জার্নি করে তবে আমি বাড়ি পৌঁছাবো। ও বাপরে, অবস্থা খুব টাইট। আর কোনো চেকিং নেই, এবার ফাইনালি বেরিয়ে যাবো। চলো, ক্রস করলেই আমরা ইন্ডিয়ান বর্ডার ক্রস করে। সো এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে যারা বাংলাদেশ থেকে আসবে ইন্ডিয়াতে। তারা যদি এইভাবে আসতে চাও, তো এই যে তোমরা বর্ডারটা পার হওয়ার পরেই, মানে পেট্রোপোল বর্ডার পার হওয়ার পরেই তোমরা অটো পেয়ে যাবে। 50 টাকার পরিবর্তে তোমাদেরকে বনগাঁ স্টেশনে নামিয়ে দেবে। সময় লাগবে প্রায় আধা ঘন্টা মতো।
বন্ধুগণ, বনগাঁ স্টেশনে আমাদের শিয়ালদা লোকাল ঢুকছে। এবার আমরা এই ট্রেনে উঠেই শিয়ালদা পৌঁছবো। সময় লাগবে প্রায় 2 ঘন্টা ওভার। বন্ধুগণ, শিয়ালদা থেকে ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমাদের বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়েই যায়, 6টা-7টা বেজেই যায়। তাই লেট হয়ে যায় বাংলাদেশ বর্ডারে, মানে বেনাপোলে। আর তারপর ট্রেনটাও অনেকটা লেট ছিল বনগাঁ থেকে, প্রায় 1 ঘন্টা ওভার। সেই কারণে আমাদের অনেকটাই লেট হয়ে যায়। তারপরে আর ভিডিও করা হয়নি। তো আজকেও অফিস থেকে ফিরলাম, জাস্ট রাত হয়ে গেছে। এখন রাত 9টা বাজে। আর এখানে দেখো, অনেকদিন পর, প্রায় 20-22 দিন পর মেশিন অন করছি বলে এখানে মেশিনও প্রবলেম হয়ে গেছে। যেটা রেডি করবো এখন, তারপর সমস্ত ব্যাকআপ নিতে পারবো। তারপর এক এক করে আই হোপ ভিডিওগুলো আপলোড করতে পারবো, যা ক্যাপচার করেছি আর কি। যাবে দেখো, দিওয়ালি চলে এসছে, পুজো চলে এসছে, সেই জন্য না বেসিক্যালি এসব জিনিস আমি কিনতে থাকি। তো এই জিনিসটা আমি কিনেছিলাম মোমবাতির মতোই, কিন্তু মোমবাতি নয়, এটা জলে। দেখো, ডিম লাইট, ঘর যখন পুরো ডার্ক থাকবে এটা জ্বালিয়ে দিতে পারবে, বেশ ভালো লাগে আর কি, দেখতে সুন্দর লাগবে। এইটা একটা, আর তোমার এইখানে আরেকটা আছে। এটার দাম 30 টাকা নিয়েছে, এটার দামও 30 টাকাই নিয়েছে। বাট এটাও দেখো, এটা কালারফুল হয় আর কি, এই ঠিক এরম জলে, এই জন্য কিনে নিলাম। ঘর অন্ধকার করে বাড়িতে আসার পর এই দেখো অপারেশন চলছে। এদিকে সব খোলা, এদিকে মেশিন, এখানে সব ব্যাকআপ চলছে, এদিকে সবের হার্টবিট খুলে চেক আপ। মানে কি হয়েছে, মেশিন তো ধরো অ্যাসেম্বল মেশিন, সবই পুরাতন পার্টস, কিছু কিছু নতুন আছে। আর যেগুলো পুরাতন রয়ে গেছে সেগুলো প্রবলেম করছে। মানে আফটার 20 ডেজ যেই অন করছি আর অন হচ্ছে না মেশিন। 2 দিন ধরে চেষ্টা করেছি, অন হয়নি, রিকভারও হয়নি, ব্যাকআপ যা নেওয়ার নিতে পারছি না। এখন ফাইনাল হচ্ছে এটাকে রিইনস্টল করতে হবে উইন্ডোজ, সেটাও হচ্ছে না এখন সেই জন্য ল্যাপটপ থেকে হার্ড ডিস্ক খুলে এর মধ্যে লাগিয়ে চেক করছি যে ঠিক আছে কিনা। এই ফাইনাল এখন এই যে আমার যে মেন কাজ আমি এখানে বসেই করি, সমস্ত এডিটিং ফেডিং এখানে বসেই করি। বাট যে জিনিসগুলো, মনিটরটা আমি চেঞ্জ করে গেছিলাম যাওয়ার আগে, এই যে ক্যাবিনেটটা RGB এটা চেঞ্জ করেছিলাম, ঠিক আছে, মাউসটা চেঞ্জ করেছি। আর যেগুলো রয়েছে পুরাতন মাদারবোর্ড, SMPS, আমার মনে হয় এবার ওগুলোকেও চেঞ্জ করতে হবে, নাহলে কাজ করতে পারবো না। বাট চেঞ্জ করতে গেলে লাগবে এইটা। ট্রাভেল করো, ট্যুর করো, তার জন্য পয়সা, খাও ঘোরো, তার জন্য পয়সা, সব কিছুতে পয়সা। মানে বিহাইন্ড দ্য সিন যদি তোমাদেরকে দেখাই, মানে বুঝতে পারবে নর্মাল জীবন এটাকেই বলে। বাড়ি ফেরার পর আর সেরকমভাবে ভিডিও করিনি, ডিটেলসটা বলিনি কি কি অসুবিধা হয়েছিল, আদৌ অসুবিধা হয়েছিল কিনা। তো এখন তোমাদেরকে বলে দিই। আর এখন আমি ছাদে এসেছি, কালী পুজো অলরেডি শুরু হয়ে গেছে, চারিদিকে গান চলছে, ঠিক আছে। তো তাড়াতাড়ি বলে নিচে চলে যাবো। সেটা হচ্ছে আসার সময় আমি তো দেখেছিলে, ওখান থেকে দৌলতপুর স্টেশন থেকে আমি মানে ট্রেনের টিকিট কেটে 45 টাকা টিকিট কেটে 3 ঘন্টার জার্নি শেষ করে বেনাপোলে পৌঁছাই। সেখান থেকে টোটো 20 টাকা ভাড়া দিয়ে মেন বর্ডারে পৌঁছাই। সেখান থেকে যেটা সেটা হচ্ছে ট্যাক্স কাটতে হবে। যদি তুমি ট্যুরিস্ট হও তাহলে 1055 টাকা ট্যুরিস্ট ট্যাক্স, ঠিক আছে। মানে ট্যুরিস্ট ট্যাক্স কাটিয়ে তোমাকে ওখানে দেখবে সোনালী ব্যাংক আছে। এখানে একটা কেস বলে দিই, তুমি যখন টোটো থেকে নামবে তোমাকে বিভিন্ন লোক আসবে, বলবে আসো তোমার ট্যাক্স করে দিই, এত টাকা ট্যাক্স করে দিই, মানি এক্সচেঞ্জ করে দিই। তুমি কারো কাছে যাবে না, ওখানে মেন বর্ডারে ঢোকার মুখেই রয়েছে সোনালী ব্যাংক বলে লেখা, এবং সেখানে লাইন রয়েছে। সেখানে গিয়েই তুমি 1055 টাকা ট্যুরিস্ট ট্যাক্স কাটবে। তার জন্য 3টে কাগজ দেবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাগজগুলো। এখানে পাসপোর্টের মধ্যে, এই যে পাসপোর্টের মধ্যে তোমার ট্যুরিস্ট ট্যাক্স যেটা কেটেছিলাম সেখানে এরকম কাগজ দিয়েছে, ঠিক আছে। তো 3টে ছিল, আমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা, বাংলাদেশ। তো এরকম একটা দিয়েছে। আগে 500 টাকা ছিল, এখন 1055 টাকা করেছে টোটাল। 3টে ছিল, একটা মনে হয় রেখে দিয়েছে ওরা। এই যে একটা কাগজ, কত কি ট্যাক্স ফ্যাক্স আমি আর দেখাচ্ছি না। তো এরকম 3টে কাগজ দেবে, আর এইগুলো তোমাদের সাথে রাখবে, ঠিক আছে। তো আমি আমি রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। 3টে কাগজ দেখলে ট্যুরিস্ট ট্যাক্সে কিন্তু এরকম 3টে কাগজ দেবে। আর এই কাগজগুলো আর পাসপোর্টটা তুমি হাতেই রাখবে। তারপর যখন এন্ট্রি করবে এই কাগজগুলো ওরা দেখে একবার ছিঁড়ে দেবে কাগজগুলো, ঠিক আছে। ছিঁড়ে দিয়ে, মানে যেমন সেই টিকিটগুলো ছিঁড়ে দেয়, যেটা ইউজ হয়ে গেছে সেরকম বোঝায়, সেটা দিয়ে। তো সেটা ছিঁড়ে দেওয়ার পর যখন ভেতরে ঢুকবে তখন ওরা একটু টিপস চাইতে পারে। তুমি কাছে খুচরো রাখো 100-150 টাকা। তো প্রথম জনকে 50 টাকা দেবে, দিয়ে ভেতরে চলে যাবে। ভেতরে চলে যাওয়ার পর এইবার তোমার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে চেক হবে পাসপোর্টই চাইবে, আর কিছু চাইবে না। তো পাসপোর্টের সাথে ট্যুরিস্ট ট্যাক্স কাটা রসিদটা তো রয়েছেই। তো তুমি বলবে যে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমাকে যখন নেক্সট বার বলেছিল যে কিছু টাকা লাগবে, টাকা দাও, মানে ওরা কি চায় খুশি হয়। তো আমি বলেছিলাম যে আমি তো ঢোকার মুখে দিয়েছি। সেই ম্যাডাম বললো যে আর কোথাও দিতে হবে না। তো বললো কোথায় দিয়েছে না, ছেড়ে দিয়েছে। তো তারপরে যেটা তোমার বাংলাদেশ বর্ডার ক্রস করার পর ওখানে তোমাকে এক্সচেঞ্জ করার বিভিন্ন অপশন পাবে। কিন্তু তুমি
চাইলে ওই বর্ডার এলাকায় মানি এক্সচেঞ্জ করিয়ে নিতে পারো। আর বাংলাদেশি টাকায় ইন্ডিয়ান টাকাটা তোমার কত যাচ্ছে রেট সেটাও দেখে নেবে। যেটা আমি দেখেছিলাম 76 মানে 0.76 মানে 1 টাকায় 76 পয়সা, ঠিক আছে, যেটা দিচ্ছিল। কিন্তু সেটা নেটে দেখাচ্ছিল, মানে কারেন্ট ডেটের আপডেট। তো সেইটা কিন্তু দেবে না, ওর থেকে কমই দেয়, 70-71 করে দেয়। এবার যে বেশি দিচ্ছে তার কাছ থেকে নেবে, সেটা দেখে। এক্ষেত্রেও কিন্তু মানে ঠকার সম্ভাবনা থাকে, ওরা অনেক রেট কম দেয়, দেখে নেবে অবশ্যই। বাংলাদেশ বর্ডার থেকে বেনাপোল থেকে, মানে বেনাপোল থেকে বাংলাদেশ বর্ডারটা বেনাপোল, আর আমাদের একটা পেট্রোল তো বেনাপোল থেকে পার করার পর তোমার ওই সমস্ত জায়গায় আর চেক ফেক সেরকম করবে না। ব্যাগপত্র জানে টুরিস্ট ফিরছে সেরকমভাবে চেক ফেক করে না কেউ, জিজ্ঞেস করে শুধু কি আছে, বাকি কোনো সমস্যা নেই। বাট একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মানে যখন ফেরার সময় ওই বাংলাদেশের বর্ডারটা পেরিয়ে মেন বর্ডার পেরোনোর সময় মানে সব চেকিং করার পর যেখানটায় পাস হলাম ওইখানটাতে তোমার বাংলাদেশেরই ইন্ডিয়ান ক্যাটাগরি মানে দুটো দেশেরই জনগণ যেটাকে বলছে একই জায়গা দিয়ে পাস হচ্ছে। এই কারণে কিন্তু ফেরার সময় অনেকটা ভিড় হয়ে যায়। যাওয়ার সময় কিন্তু আমাদের অতটা অসুবিধা হয়নি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। বাট আসার সময় অনেকটা লেট হয়েছে। আর আসার সময় যারা বাংলাদেশি তাদের তো ধরুন দুটো কাগজ দেবে, যেমন আমাদের দিয়েছিল সেরকম ফিল আপ করতে হবে, নাহলে একটু টাকা দিয়ে করে নিতে হয়। এরকম একটা কাগজ দিয়েছে, এখানে সাইন করা আছে, তারপর লেখা আছে সমস্ত জিনিস, কত টাকা এক্সচেঞ্জ করেছি সব কিছু। আসার সময় করিয়েছি, যাওয়ার সময় করানো উচিত ছিল এখান দিয়ে, ঠিক আছে। এরকম একটা কাগজ দিয়েছে। ইন্ডিয়ান বর্ডারটা ক্রস করার পর যেভাবে আমি বাড়ি এসেছিলাম সেইভাবেই আমি চলে এসেছি, ঠিক আছে। এটা হচ্ছে ডিটেলস। ওদের ওখান থেকে ডিপার্চার একটা স্ট্যাম্প দেয়, যাই হোক পাসপোর্টে একটা ডিপার্চার স্ট্যাম্প মারে, যেটা হচ্ছে তুমি যে ডেটে ফিরছো সেই ডেটটা ওখানে স্ট্যাম্প হয়ে যায়। আর আমাদের ইন্ডিয়াতে আসে অ্যারাইভেল, মানে ইন্ডিয়াতে আসার পর অ্যারাইভেল একটা স্ট্যাম্প পড়ে, ঠিক আছে, মানে অফিসাররাই স্ট্যাম্প মারে। তো সেখানে যখন স্ট্যাম্প মারবে তোমাকে টাকা চাইবে, 50 টাকা 100 টাকা, 50 টাকা চায় না বেসিক্যালি, 100 টাকা চাই পাসপোর্ট। যদি তুমি না দাও বলবে ফর্ম ফিল আপ করতে হয়, আনা এবার ফর্ম কিন্তু কিছুই ফিল আপ করতে হয় না, ওরা ওটা রাখে, টাকাটা নেয় ইচ্ছা করে। সেই টাকাটা যদি তুমি না দাও তোমাকে লাইনে দাঁড় করিয়ে রাখবে, ঠিক আছে, অনেকক্ষণ সময় নেবে, অ্যারেস্ট করবে। তার থেকে বরঞ্চ তুমি যখন বইটা দেবে, যখন চাইবে তুমি দিয়ে দেবে, 100 টাকা চাইলে 50 টাকা দেবে, ঠিক আছে। তারপরে যদি চায় তারপর 100 টাকা দেবে, কেন এতদিন ঘুরেছো করেছো, যা যা কেনাকাটি করে আসছো, সেখানে 100 টাকার জন্য আর আটকাবে কেন, সেটাই হচ্ছে কথা। তো ওটা সবার থেকেই নেয় 50 টাকা 100 টাকা, যাই হোক তুমি ওটা দিয়ে দিলে তবে তোমাকে খুব কুইক ছেড়ে দেবে, ঠিক আছে। এই জিনিসটা আমি বলে দিলাম, যেটা আমার সাথে ঘটেছে। তো আমার সাথে না, মানে সবার সাথেই ঘটছে আর কি। যারা জানে না তারা বলে আমি করে নেবো, দাও ফর্ম ফিল আপ করে নেবো, সেক্ষেত্রে কিন্তু কোনো ফর্ম ওরা দেয় না। পিছনের জন্য আসবে, তোমার লাইনে যারা দাঁড়িয়ে আছে এসে টাকা দিয়ে বেরিয়ে চলে যাবে, আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। সেই কারণে বললাম টাকাটা দিয়ে দিও, 50 টাকা 100 টাকা, মানে দেওয়া তো উচিত নয়, তবু দিতে হয়। আর এই টাকা যদি তুমি ক্যালকুলেট করো, মানে ওখানকার অফিসাররা কত টাকা, মানে ওদের জবের টাকা ছাড়া কত টাকা ইনকাম করছে এইভাবে, প্রতিজনের থেকে 50 টাকা 100 টাকা করে নিয়ে মানে বুঝতে পারছো কত টাকা হয়। তাদেরকে বলবো যদি তোমরা বাংলাদেশে যেতে চাও এইভাবে যেভাবে আমি গেছিলাম এইভাবে হচ্ছে সব থেকে কম খরচায় যাওয়া যায়, ঠিক আছে, কম খরচায় যাওয়া যায়। একটু সমস্যা হয়, লাইন ফাইন দিতে হয়, সময় লেগে যায়, এইটাই, আর কিছু নয়। বাকি কম খরচায় বাংলাদেশ তোমরা এইভাবে পৌঁছে যেতে পারবে। এটা হচ্ছে লাস্ট ভিডিও, তো আমি যতটা পেরেছি নিজের থ্রু দিয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা। আর বাকি পুরো বাংলাদেশ সিরিজটা তোমরা দেখেছোই, যেখানে যা ঘুরেছি আমি, গ্রামগঞ্জে ঘুরেছি বা যেখানে ঘুরেছি, প্রাকৃতিক জীবন দেখেছি, যেগুলো আমি এখানে পাই না, তো সেগুলোই দেখিয়েছি। বাকি কোনো, হ্যাঁ না, দুটো দেশ তো একই, বলতে গেলে একই, সেরকম কোনো চেঞ্জেস নেই, শুধু কথাবার্তা, টাকা, এইসব জিনিসের চেঞ্জেস, আর কোনো চেঞ্জেস নেই। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ইন ফিউচার আরও অনেক কিছু এক্সপ্লোর করবো আমরা একসাথে। তো স্টে সেফ, বাই।